সম্প্রতি চট্টগ্রামে স্বনামধন্য রেস্টুরেন্ট পিৎজা অ্যালাউন্সের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা জবাব দিলেন স্বত্বাধিকারী শোয়েব। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজকালের দর্পণের জেগে ওঠো বাংলাদেশ অনুষ্ঠানে সর্বপ্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমি জীবনকৃষ্ণ দেবনাথ চট্টগ্রাম থেকে। 5ই আগস্টের পর একটি গান ভাইরাল হয়েছিল, সেই গানের সূত্র ধরে আমরা শুরু করতে যাচ্ছি। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা। আসলে দেশটা আজ আর বাপের নেই, ছেলে সন্তানদের হাতে চলে গেছে। 5ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে যেমন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে ধস। কিন্তু এরই মধ্যে ব্যবসায়ীরা যখন হিমশিম খেতে শুরু করেছে, ঠিক তখনই কিছু কুচক্রী মহল আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন, উনি চট্টগ্রামের পিৎজা অ্যালাউন্সের ব্যবস্থাপনা পরিচালক। আমরা ওনার সাথে পরিচিত হতে যাব। সর্বপ্রথমে দৈনিক আজকালের দর্পণের পক্ষ থেকে ভাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শোয়েব। আচ্ছা শোয়েব সাহেব, আমরা সর্বপ্রথমে আমরা জানতে চাচ্ছিলাম সম্প্রতি সময়ে আপনার যে, আমরা আগে থেকেও জানি আপনার পিৎজা অ্যালাউন্স যে একটা রেস্টুরেন্ট রয়েছে আপনার চট্টগ্রামের চকবাজার এলাকায়, বিগত প্রায় 4 বছর ধরে আপনি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতিষ্ঠানটাকে নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। সাম্প্রতিক ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে আপনারা অবগত রয়েছেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই। যেটা হচ্ছে গত 29 তারিখ রাত আনুমানিক 10টা 45 মিনিটের দিকে সিভিশন নামের একটি অনিবন্ধিত চ্যানেল, নিউজ মিডিয়া চ্যানেল, যেটা হচ্ছে কোনো ধরনের আমাদের সাক্ষাৎকার ব্যতীত একটা নিউজ ভাইরাল করে যে পিৎজা লাউঞ্জের অন্ধকার গল্প এবং পিৎজা লাউঞ্জের পেছনে সাবেক নেভি অফিসারের প্রতারণা, কোটি টাকার প্রতারণার গল্প। প্রথমত আমি বলি, আমি নৌবাহিনীর একজন সদস্য ছিলাম। আমি গত ডিসেম্বর 2024 সালে আমি চাকরিচ্যুত হয়ে চলে আসি। আর বর্তমানে আমি ব্যবসার সাথে সংযুক্ত রয়েছি, সম্পৃক্ত সম্পূর্ণভাবে। আর যে সিভিশনের কথাটা, এখানে কোটি টাকার প্রতারণার বিষয়ে এখানে কোনো ধরনের অভিযোগ যায়নি সিভিশনের কাছে। ওনারা সম্পূর্ণ আমাদের কাছে এক প্রকার যেটাকে বলে চাঁদাবাজি, আমাদের কাছে এই নিউজটা করার পর আমরা সিভিশনের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর সিভিশন নিউজটাকে অফ করে দেয়। সেদিন রাতেই অফ করে দেয়, রাত আনুমানিক 3টার দিকে সিভিশন চ্যানেল থেকে অফ করে দেয়। আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। তখনও আমরা স্ক্রিন রেকর্ডার দিয়ে সিভিশন চ্যানেলে যে নিউজটা নাই সেটা আমরা রেকর্ড করে রেখেছি। পরের দিন তারা আমাকে একটা বিজ্ঞাপনের অফার দেয়, যেটা হচ্ছে এই হচ্ছে বিজ্ঞাপনের কপি সিভিশনের। এই যে ওনার হচ্ছে সিগনেচার করা হেড অফ মার্কেটিং আবুল বরকত। এই হচ্ছে 6 লক্ষ টাকা একটা হচ্ছে বিজ্ঞাপনের নামে আমাদেরকে অফার লেটার দেয়। এটা আমাকে দিয়েছিল 29 তারিখ সন্ধ্যা 6টা 45 মিনিটে কেএফসি চেরাগি পাহাড় ব্রাঞ্চের মধ্যে। ওটার সিসিটিভি ফুটেজও আমরা নিয়ে আসছি ইতিমধ্যে, যেটা আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আর তখন অফার দেওয়ার পরে আমরা ওনাকে বললাম, যেহেতু ভাইয়া আমাদের এটা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান, আমরা অনেক কষ্টে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করি, আমাদের এখানে আরও পার্টনারশিপ আছে, অংশীদার আছেন, আমরা সবার সাথে একটু আলোচনা করি, আপনাকে 2টা দিন পরে জানাই। কিন্তু যে সিভিশনের যে মালিক দাবি করে আরিয়ান লিনেন আর হচ্ছে তার সহকর্মী রাকিব, উনি একদিনের মধ্যেই, মানে ওই দিন রাতের মধ্যে আমাদের কাছ থেকে বিষয়টা অ্যাপ্রুভাল চায়। তারপরে আমি অনেক বলে টোলে 24 ঘন্টার টাইম নেই ওনার কাছে। তো পরের দিন যখন সে বুঝতে পারে যে আমরা তাকে 6 লক্ষ টাকা দিতে রাজি না, তখন ওরা এখানে শোয়েব ভাই, এখানে একটা বিষয়, ওরা কি সর্বপ্রথম আপনার বিরুদ্ধে নিউজ করেছিল নাকি আপনার কাছে বিজ্ঞাপন চেয়েছিল? আমার বিরুদ্ধে নিউজ করেছিল। আপনার বিরুদ্ধে নিউজ করেছিল। নিউজ করার পরে কি সেই নিউজটা, হ্যাঁ আমি এটাও বলি, যাকে নিয়ে আমাদের বিরুদ্ধে নিউজ করেছিল উনি হচ্ছে আমাদের একজন ব্যবসায়িক পার্টনার, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। জি জি। তো উনি হচ্ছে গত 9 নভেম্বর রাতে আনুমানিক রাত 9টার পরে উনি একটা ডিএসসি গ্রুপ, ফেসবুক একটা ডিএসসি গ্রুপে পোস্ট করে যে আমরা ওনার সাথে প্রতারণা করছি। কিন্তু ওনার সাথে আমাদের একটা মাঝখানে মনোমালিন্য ছিল, ব্যবসায়িকভাবে মনোমালিন্য ছিল, যেহেতু আমার ব্যবসার অবস্থা মাঝখানে ভালো ছিল না। তো পরবর্তীতে হচ্ছে উনি একটা মামলা পর্যায়ে যায়। তো মামলা থেকে আমরাও মামলা ফেস করি। এক পর্যায়ে যখন উনি ফেসবুকে আবার পোস্ট করে না বুঝে, তখন আমরা ওনার সাথে আবার আলোচনা করি যে আপনি এইভাবে পোস্ট না করে, আপনাকে তো আমরা মীমাংসা করতে চাচ্ছি, আপনারা মীমাংসায় আসেন।
পরবর্তীতে আমরা লয়ারের মাধ্যমে 16 নভেম্বর আমরা একটা আপোষনামা করি। ওনাদের সাথে কিন্তু আমাদের একটা আপোষ হয়ে যায়। এ হচ্ছে আপোষনামা। আপোষ করার পর যিনি ভুক্তভোগীর অভিযোগ নিয়ে এসেছেন সিভিশন চ্যানেল, ওনার সাথেও কোনো প্রকার যোগাযোগ করেননি, আর আমাদের সাথেও কোনো যোগাযোগ না করেই ওই অভিযোগটার স্ক্রিনশট টেনেই সিভিশন রাত 28 তারিখ রাতেই কিন্তু এই পোস্টটা করে, জি 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 যেটা আমরা প্রতারণা করছি বলে দাবি করে। জি জি যখন 28 তারিখ পোস্ট করে, যার সাথে আমার অভিযোগ ছিল, যার সাথে আমার আপোষ হয়েছে, সেই ভদ্রলোক বিনিয়োগকারী, উনি এবং আমি নিজেই সিভিশনের সাথে আলোচনা করেছি যে আমাদের তো একটা আপোষ হয়ে গেছে, আপনারা নিউজ করার আগে তো আমাদের একটা সাক্ষাৎকার নিবেন, জি জি কারণ উনি যেহেতু একজন ব্যবসায়ী, জি জি ওনাকে তো আপনি হয়রানি করতে পারেন না। জি জি পরবর্তীতে ওনার প্রেক্ষিতেও ওই দিন রাতে সিভিশন নিউজটা নামিয়ে ফেলে। জি যখন আমাদের এই আপোষনামাটা আমরা ওনাদেরকে শো করি, পরের দিন 29 তারিখ যেটা বললাম, সিভিশন আমাদেরকে এই অফার লেটারটা দেয়। যখন আমরা তাদেরকে এই 6 লক্ষ টাকা দিতে অপারগ প্রকাশ করি যে আমাদের ব্যবসার অবস্থা ভালো না, আমরা এখন দিব না, জি জি তখনই সেম পোস্ট গত 1 তারিখ রাতে, 1 ডিসেম্বর রাত আনুমানিক 12টার দিকে ওই পোস্টটা আবার সেম পোস্ট আবার তারা পাবলিশ করে। আপনারা হয়তো জানেন সিভিশন চ্যানেলটা অনিবন্ধিত সম্পূর্ণ, নিবন্ধন পায়নি এখন পর্যন্ত, আর ওদের চ্যানেলটা রিচ নাই, কোনো রিচ হয় না। ওরা কি করেছে, ওটা বুস্টিং করেছে যাতে এই জিনিসটা আমাদেরকে ভয়ভ্রান্তি দেখায়, জি। আমাদের কাছ থেকে ওই টাকাটা দাবি করতে পারে। জি 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 তখন যখন এই জিনিসটা আমাদের কাছে আবার আসলো, তখন আমরা ওদের সাথে যোগাযোগ করতে থাকি, জি। এবং সিভিশন যে আমার কাছ থেকে 6 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বিজ্ঞাপনের নামে, সমস্ত কল রেকর্ড আমরা রেখেছি। রাখার পর আমরা ওই কল রেকর্ডগুলোই তাদের ওই পোস্টের এগেনস্টে আমরা কমেন্ট করতে থাকি। জি, জি। কমেন্ট করার পর এক পর্যায়ে তারা আমাদের, যেহেতু তারা দেখতে পাচ্ছে যে এটা তাদের আসলে তারা ফেসে যাচ্ছে, যে তারা আমাদের কাছ থেকে বিজ্ঞাপনের নামে 6 লক্ষ টাকা দাবি করেছে এবং আমি সব রেকর্ড রেখেছি, জি। যখন সেটা দেখতে পাচ্ছে প্রকাশ হয়ে যাচ্ছে, আমাকে ব্যান করে দেয়। সিভিশন চ্যানেল আমি এখন ঢুকতে পারি না, আমাকে ব্যান করে দেয়। এবং আমার আরো যত আইডি আছে, বিশেষ করে আমাদের যে অফিসিয়াল বিজনেস পেজ, ওই পেজও ব্যান করে দেয়, জি। এবং কমেন্টগুলো সব ডিলিট করে দেয়। সমস্ত কমেন্টগুলো আমরা ওই সিভিশনের পেজ থেকে আমরা এখনো রেকর্ড করে রেখেছি, যেটা আমরা আইনি প্রসেসে জমা দিয়েছি ইতিমধ্যে। তো সিভিশন এর পরবর্তীতে আমরা চিন্তা করলাম, যেহেতু এটা আমাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের আরো অংশীদার আছেন এই ব্যবসায়ী, সবাইকে বিষয়টা জানানো প্রয়োজন। যার কারণে আমরা একটা অফিসিয়াল বিবৃতি দিয়েছি, প্রতিবাদ করেছি যে এই পেজটা সহকারে আমরা সিভিশনের বিরুদ্ধে আমরা একটা পোস্ট করি। গত পরশুদিন 2 তারিখ, জি 2 তারিখে আমরা একটা পোস্ট করি। পোস্ট করে আমরা এটা জানান দিই। জানান দেওয়ার এক পর্যায়ে গত পরশুদিন দুপুর 2 তারিখ 2 ডিসেম্বর দুপুর 3টার সময় আমাকে রাকিব নামের যে আরিয়ান লিনেন সহকর্মী সিভিশনের, উনি আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া যা হয়েছে, আমরা বিষয়টা এখানেই ক্লোজ করতে চাচ্ছি, আমরা বিষয়টা নিয়ে আর আগাবো না, জি জি আপনাদেরও অনেক ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হচ্ছে, আমরা আর আগাইতে চাচ্ছি না। সমস্ত রেকর্ড আমার কাছে আছে। তো আমি ওনাকে বললাম, ভাইয়া আমার পক্ষে তো আর সম্ভব না, জি জি কারণ আপনারা অলরেডি আমার সুনাম নষ্ট করে ফেলেছেন, জি। যে নিউজটা ডিলিট করেছেন সেই নিউজটা আবার আপনারা প্রকাশ করেছেন। জি জি তো এখন এক পর্যায়ে গিয়ে সে আমাকে অফার করে, ভাইয়া আমার রিকোয়েস্টটা রাখেন, দরকার হলে আমরা আপনাকে নিয়ে একটা পজিটিভ নিউজ করে দিব জি। আমাদের চ্যানেল থেকে, সিভিশন চ্যানেল থেকে। আমি বললাম, ভাই আমার আর কোনো প্রয়োজন নাই, আপনারা যেহেতু আমার পেছনে এভাবে চাঁদার জন্য এভাবে লেগে পড়েছেন, দরকার হলে ভাই আমরা ব্যবসাটা ছেড়ে দিব। আচ্ছা শোয়েব ভাই, এখানে একটা বিষয়, এখানে তো আপনার সাথে মানে ব্যবসায়িক দ্বন্দ্ব, মানে আপনার একজন ব্যবসায়িক পার্টনারের সাথে। পার্টনার, সিভিশনের সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই। আমার সাথে সিভিশনের তাহলে আপনার যে ব্যবসায়িক পার্টনার, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে বেলাল হোসেন। আচ্ছা, এই যে বেলাল হোসেন আপনার কাছে কত টাকা পেত? উনি আমাদের সাথে হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। এটা আপনার সাথে বেলাল হোসেনের সাথে একটা দ্বন্দ্ব। এখন বেলাল হোসেন কি সিভিশনের কাছে আপনার বিরুদ্ধে নিউজ করার জন্য কোনো কি না। ডকুমেন্ট পত্র দিয়েছিল? কোনো ধরনের বা ডকুমেন্ট অভিযোগ করেছিল? কোনো অভিযোগও দেয়নি। জি। এবং বেলাল হোসেনও সেই সিভিশন চ্যানেলে গিয়ে কমেন্টগুলো করে, জি, জি। যে কমেন্টগুলোতে বলা হয়েছে যে আপনারা আমার পারমিশন ছাড়া, আমাদের কোনো সাক্ষাৎকার না নিয়ে কেন জি নিউজ না, করেছেন। এখন তথ্য প্রযুক্তি আইনে আমাদের একটি কথা আছে, 1314 কয়ের 3 ধারায়, 1314 কয়ের 3 ধারায় এখানে উল্লেখ করা আছে, সাংবাদিকতার ক্ষেত্রে যদি কারো
পক্ষে বিপক্ষে নিউজ করতে হবে, বাদী বিবাদী উভয়ের ডকুমেন্ট নিতে হবে এবং উভয়ের আপনার তথ্য নিতে হবে, মানে সাক্ষাৎকার নিতে হবে। ওরা কি নিউজ করার পূর্বে আপনার সাথে কোনো প্রকার আলাপ আলোচনা আমার সাথে করেছিল? কোনো প্রকার আলাপ আলোচনা করেনি, এবং যেদিন নিউজটা করেছিল 28 তারিখ রাত, আমি দেখার সাথে সাথে সিভিশনের মালিকের সাথে আরিয়ান লেনিন, জি জি যার প্রতিমধ্যেও পূর্বেও ওর অনেকগুলো চাঁদাবাদীর যে রেকর্ড আছে, জি জি তো আমি তার সাথে যোগাযোগ করি। যে ভাইয়া, আপনি যেহেতু আমার সাক্ষাৎকার নেননি, জি জি আপনি নিউজটা আপাতত নামিয়ে ফেলেন, কারণ আমাদের সুনাম নষ্ট হচ্ছে। জি। দরকার হলে আমাদের দুই পক্ষের সাথে কথা বলেন, কথা বলে দেখেন, যদি আমাদের সাক্ষাৎকার যদি আপনার পছন্দ না হয়, আপনি একটা চ্যানেল না, আপনি চট্টগ্রাম, বাংলাদেশ, সারা বাংলাদেশের যত চ্যানেল আছে আপনি আমাদেরকে নিয়ে নিউজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে যে জিনিসটা আমাদের আপোষ হয়ে গেছে, ওই জিনিসটা নিয়ে আপনি নিউজ করলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সামাজিক সুনাম নষ্ট হচ্ছে। তা আপনি আপাতত পোস্টটা ডিলিট করেন। কিন্তু আরিয়ান লেনিন সেই কথাটা মানে শুনে কোনো প্রকার ডকুমেন্ট, কোনো প্রকার অভিযোগ ছাড়াই ছাড়াই। উনি একটা ফেসবুকের কমেন্ট থেকে এই নিউজটা করেছে। হ্যাঁ, একদম এমনকি সঠিক। বাদী যে অভিযোগটা ফেসবুকে ছেড়েছিল, উনি আবার ওই অভিযোগটা ফেসবুক থেকে তুলে নিয়েছে। ওই তুলে নিয়েছে। স্ক্রিনশটের ভিত্তিতে সেই নিউজ, স্ক্রিনশটের ভিত্তিতে, হ্যাঁ, নিউজটা এখন করেছে। বর্তমান পরিস্থিতিটা কি পর্যায়ে আছে আপনার? বর্তমান পরিস্থিতিটা হচ্ছে, যখন তারা গত 2 ডিসেম্বর আমার সাথে মিউচুয়াল করতে চেয়েছিল জি, জি, জি। যে ওরা আর আগাবে না, আমি জি। যেন বিষয়টা এইখান থেকে অফ করি। তা আমার যেহেতু সুনামটা নষ্ট হয়ে গেছে, আমাদের প্রতিষ্ঠান এখন বন্ধের পর্যায়ে, জি কারণ আমরা যে সুনাম নিয়ে ব্যবসাটা করে আসছিলাম, জি তো নীতিবাচক একটা প্রভাব ফেলে দিয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে। তো আমরা এই জন্যই মূলত এখন আমাদের সুনাম কিভাবে ফিরিয়ে আনতে পারি, জি। আমাদের এই চাঁদাবাজ আরিয়ান লেনিন সিভিশন নামের অনিবন্ধিত যে চ্যানেল, জি। আপনারা জানেন, আমরা যখন এটাও বলি, যখন ওদেরকে নিয়ে আমরা নিউজ পোস্ট করি আমাদের অফিসিয়াল পেজে, তখন ওর অনেকগুলো অভিযোগ, আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেকগুলো অভিযোগ তার নামে আসছে। এই অনেকগুলো অভিযোগ, যেটা হচ্ছে গত 20 এপ্রিল সম্মানিত সোলাইমান শেঠ বালিয়ারকেটের যে মালিক, জি জি ওনার কাছেও সেম ভাবে চাঁদা চেয়েছিল, জি। এই হচ্ছে এই আইপিটিভির ওনার অনেকগুলো অভিযোগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। উনি আবার হচ্ছে 5 আগস্টের আগেও সক্রিয়ভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, বর্তমানেও আছে। 5 আগস্টের পরে ওনাদের ওই চ্যানেলটা দীর্ঘদিন বন্ধ ছিল, সিভিশন নামের চ্যানেলটা, জি। যেহেতু ছাত্র জনতার বিপক্ষে তারা এই নিউজ কাভারেজ করেছিল। তো 5 আগস্টের পরে দীর্ঘদিন বন্ধ ছিল, এর পরবর্তীতে আবার নিউজ মিডিয়াটি সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে ঠিক সেম পন্থায় একইভাবে আমাদের সাথে প্রতারণা করে আমরা যাচ্ছে। একটা বিষয় জানতে পেরেছিলাম, আপনি একটা মামলায় গিয়েছেন তথ্য জি। প্রযুক্তি আইনে, কি আপনি আমরা তথ্য প্রযুক্তি আইনেই মামলা চলমান রয়েছে তাদেরকে নিয়ে, কারণ আমাদের যেই উনি হচ্ছে, আরো একটা কথা হচ্ছে, উনি অলরেডি হচ্ছে কোতোয়ালি থানার একটা মামলার 18 নম্বর আসামি, 87 নম্বর আসামি, এই হচ্ছে উনি 87 নম্বর আসামি, যেটা হচ্ছে সাবেক স্বৈরাচারীর দোসর হিসেবে কাজ করেছিল। এই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা সংযুক্ত করে আমরা অলরেডি মামলা চলমান, ওনার বিরুদ্ধে হচ্ছে, এবং ওনার চ্যানেলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে আমাদের। আর গতকালকেও আমরা একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলাম চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে আমাদের যে ব্যক্তিটাকে নিয়ে অভিযোগ ছিল, আমাদের বিনিয়োগকারী বেলাল হোসেন, উনিও আমাদের উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জি, জি, এবং তার বিবৃতিও দিয়েছে যে আমাদের যে আপোষটা হয়ে গেছে, জি, জি। ওনার সাথে আমার আপোষ হয়ে গেছে। সবাই আমরা দীর্ঘক্ষণ ধরে আজকের এই আলাপ আলোচনা ছিলাম, যেহেতু আপনার একটা প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানটাকে মানহানি ক্ষুণ্ণ করার জন্য কতিপয় একটি গোষ্ঠী আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছিল, বিভ্রান্তি সৃষ্টি করেছিল, শেষ পর্যন্ত এটি মামলার পর্যায়ে গিয়েছে। যা হোক, সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আমরা চাই সাংবাদিকতা হবে একটি সুন্দর এবং সুষ্ঠু, নিরপেক্ষ, এবং আগামীর প্রজন্মকে আরো এগিয়ে নিতে সংবাদপত্র অগ্রণী ভূমিকা পালন করবে, যেটা বাংলাদেশ সরকারের তথা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি অঙ্গীকার ছিল। সাংবাদিকতা হবে মিষ্টি মধুর, সংবাদপত্র হবে আমাদের অঙ্গীকার, সাংবাদিকরা হবে আমাদের ভবিষ্যৎ, সাংবাদিকরা হবে আমাদের বন্ধু। আসুন আমরা সবাই কারো শত্রু না হয়ে উঠি সবাই একে অন্যের বন্ধু। যাই হোক, শেষ পর্যন্ত আপনি মনে আর একটু কিছু বলতে চাচ্ছিলেন? আমি আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের অনেকগুলো অংশীদার রয়েছেন যারা আমাদের বিনিয়োগকারী হিসেবে আছেন, আমি আপনাদের মাধ্যমেও জানান দিতে চাই, আমাদের যেই সুনামটা ক্ষুণ্ণ হচ্ছে, যদি আমাদের কোনো বিনিয়োগকারী মনে করে থাকেন যে আমরা তাদের সাথে প্রতারণা করছি, তাহলে আমি তাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি
যে দরকার হলে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা সবাই মিলে ব্যবসা প্রতিষ্ঠানটা ছেড়ে দিয়ে হলেও বিক্রি করে হলেও আমরা আপনাদের বিনিয়োগের টাকাটা আমরা সম্পূর্ণ ফেরত দিয়ে দিব। কারণ যে সুনামটা আমরা অর্জন করেছি, একটা কুচক্রি মহল, স্বৈরাচারের দোসর একটা কুচক্রি মহল আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। আচ্ছা, আরও একটা বিষয় জানাতে চাই, আরিয়ান লেনিন সিভিশনে এখন বর্তমানে আমাদের কিছু পলাতক স্টাফ, কিছু পলাতক কর্মচারী আমাদেরকে অভিযোগ দিচ্ছে যে আমরা নাকি তাদেরকে কোনো ধরনের বেতন ভাতা পরিশোধ করছি না। আমরা সেটা নিয়েও আমাদের গত 2024 সালের 25 আগস্ট আমরা একটা নিউজ, দৈনিক পূর্বক্ষণে একটা নিউজ করেছিলাম, যদি কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী আমাদের প্রতিষ্ঠান হতে বেতন ভাতা পেয়ে থাকেন, তারা যেন 15 সেপ্টেম্বর 2024 সালে আমাদের প্রতিষ্ঠানে এসে তাদের পাওনা, ন্যায্য পাওনা বুঝে নিয়ে যায়। কিন্তু এই ধরনের কোনো ধরনের কর্মচারী কর্মকর্তা আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তো আমার মনে হচ্ছে এটাও সেই আরিয়ান লেনিনের কোনো ধরনের চাল খেলছে, কারণ তার যেহেতু উপযুক্ত ডকুমেন্টস নেই আমাদের রেফারেন্সে, আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই। তো আমরাও ওই কুচুকরি মহল যারা কাজ করছে এটার পিছনে সবার উদ্দেশ্যে বলতে চাই, এখনো বলতে চাই, যদি আমাদের এই প্রতিষ্ঠানের মধ্য থেকে কোনো ব্যক্তি কোনো ধরনের বেতন ভাতা পেয়ে থাকেন, তাহলে আপনারা সশরীরে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসবেন, আমরা আপনাদের বেতন ভাতা ক্লিয়ার করে দিব, সম্পূর্ণ পরিশোধ করে দিব। কারণ আমরা আজ পর্যন্ত কোনো স্টাফদের বকেয়া বেতন ভাতা আমরা রাখিনি। আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ, স্টাফ প্রায়োরিটি সবসময় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, আমরা এটাই সবসময় দিয়ে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলে ব্যবসার প্রতি কতটুকু সম্মান থাকলে একজন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার তিনি বলতে পারেন কোনো শ্রমিক যদি তার কাছে কোনো বকেয়া বেতন পেয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি এসে প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে যোগাযোগ করে আপনি সেই বেতনটি আপনি নিয়ে যাওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আরো একটি বিষয় সুপ্রিয় দর্শক, আরো একটি বিষয় যে ব্যবসা মানসিকতা কতটুকু মনোমালিন্য হয়ে থাকলে, কতটুকু মনটা খারাপ হয়ে থাকলে একজন ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার মন মানসিকতা করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা চাই সেই পিৎজা লাউঞ্জ আবার আগের মতো ফিরে আসুক, তার ব্যবসা বাণিজ্য আগের মতোই অবস্থানে দাঁড়ান। সবাই মিলে আসুন, সবাই সাংবাদিক থেকে শুরু করি, শিক্ষক জাতি সবাই একসাথে এসে কাজ করি, আমরা এই পিৎজা লাউঞ্জের পাশে দাঁড়াই। অবশেষে আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, চট্টগ্রাম।